আলো, তুই ভর দুপুরে দাঁড়িয়ে আছিস কেন? আলো নিজের নাম শুনে পিছনে ফিরে তাকালো। তার বাবা ডাকছে তাকে। বাবাকে দেখে আলো স্বস্তি পেল যেন। পরক্ষণে সে যুবকের দিকে ফিরে বলল, যার নাম জানেন না তাকে এভাবে খুঁজে পাবেন না আপনি। হয়তো আমরা একই কলেজে পড়ি, কিন্তু জনে জনে গিয়ে তো আর কাউকে জিজ্ঞেস করতে পারবো না গতকাল কেউ কারো সাহায্য করেছিল কিনা। চেষ্টা করলে সবই সম্ভব। আপনি বুঝতে পারছেন না আমি কেন তাকে খুঁজছি? আমার মায়ের। আলো বাবার ডাক শুনে আলো এবার মানুষটাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত এগিয়ে যায় ওর বাবার কাছে। ছেলেটাকে আলো আফসার সাহেব আলোকে জিজ্ঞেস করলেন, আমি চিনি না বাবা, কারো খোঁজে চাইছেন? বাদ দাও এই ব্যাপারে। 20 টাকা আছে কি করবি? আলো ঘটনা খুলে বলল। আফসার সাহেব সবটা শুনে আলোর খালি পায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর আলোর হাত ধরে বললেন, চল আমার সঙ্গে। আলোকে সঙ্গে নিয়ে মুচির দোকানের দিকে এগিয়ে গেলেন। মুচি আলোকে দেখে বিরক্তি নিয়ে বলল, টেহা আনছো? এনেছে, কিন্তু 20 টাকার জন্য একটা ছোট মেয়েকে এভাবে হেনস্থা করার কোনো মানে আছে? আমি রেলওয়াতে চাকরি করি, আমার বাসা এখানে। আমার মেয়েকে সামান্য 20 টাকার জন্য আপনি ভাই মাপ কইরা দেন। চিনতে পারি নাই আপনার মাইয়ারে। যদি চিনতাম তাইলে কি আর জুতা আটকাইয়ে রাখতাম? নাও মামুনি তোমার জুতা। মুসি জুতা জোড়া এগিয়ে দিল আলোর দিকে। আলো জুতা জোড়া পায়ে পড়ল। আফসার সাহেব টাকা দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। আলো চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকালো, কিন্তু মেঘালয় নামক মানুষটাকে দেখতে পেল না। চলে গেছে নিশ্চয়ই। সত্যি কেন যে বলতে চাইল না। মিথ্যায় আশ্রয় নিয়েছে, তাই বড়লোকদের আবার উপকারের বিনিময়ে টাকা দিয়ে সাহায্য করার প্রবণতা আছে। আলোর এসব ভালো লাগে না। নিজেকে কেমন নিচু শ্রেণীর মানুষ মনে হয়। গরিবদের হয়তো টাকা কম থাকতে পারে, কিন্তু তাদের অনেক আত্মসম্মান বোধ আছে। বিনা পরিশ্রমে টাকা নেওয়াটা তাদের কাছে দয়া সামগ্রী গ্রহণের মতো মনে হয়। এই তো আজই শেষ, আর কখনোই হয়তো এই এলাকায় আলোর খোঁজে আসবে না আর মানুষটা। তাছাড়া নাম না জানা একটা মানুষকে কিভাবে খুঁজবে? আলো এসব ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে চলল বাবার পিছনে। বাড়িতে ঢোকার পর কয়েকজন অচেনা মানুষকে দেখে থমকে যায় আলো। সিতারা বেগমের চোখ রাঙিয়ে দেখে অচেনা মানুষের উদ্দেশ্য সালাম দিল আলো। বুঝতে পেরেছে তাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে আয়। সিতারা বেগম চোখ রাঙিয়ে কথাটি বলল। আলো মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। মেয়ে তো কালো। পাত্রপক্ষের একজন কথাটি বলে উঠল। সিতারা বেগমের চেহারায় অন্ধকার নেমে এলো। আফসার সাহেব তাদের মুখ থেকে এহেন কথা স্তব্ধ হয়ে গেছেন। ছবিতে সুন্দর দেখা যাচ্ছিল বলেই তো এলাম আমরা, কিন্তু মেয়ে তো কালো। কি দিনকাল এলো! ফিল্টার দিয়ে ছবি তুলে কালো মেয়েকে সুন্দর দেখায়, এভাবে ধোকা দেওয়ার কোনো মানে আছে? কথাগুলো শুনে আর চুপচাপ থাকতে পারল না আফসার সাহেব। রেগে গেলেন, চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপর সিতারা বেগমের দিকে তাকিয়ে বললেন, মেহমানদের খাইয়ে বিদায় করো সিতারা, আর তাদের বলে দিও আমার কালো মেয়ের পায়ের নখের যজ্ঞও তারা নয়। কথাগুলো বলে অপেক্ষা করলেন না আফসার সাহেব। এদিকে সিতারা বেগম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। পাত্রপক্ষের মানুষের মুখ অপমানে থমথম করছে। তারা উঠে চলে যেতে যেতে সিতারা বেগমকে উদ্দেশ্য করে বলে গেলেন, মেয়েকে ঘরে মেঝেতে খুঁটির সঙ্গে বেঁধে রাখতে। এই জীবনেও বিয়ে দিতে পারবে না মেয়েকে। মেয়ের বাবাদের থাকতে হয় নরম সরম হয়ে। কত কত সুন্দর মেয়েদের বাবারা মেয়েই যায় পাত্রপক্ষের সামনে, আর সেখানে এমন কালো মেয়ের বাবা এত দেমাগ কিসের অহমিকায়? মেয়ের নাই রূপের বাহার। সিতারা বেগম রেগে মেগে ছুটে গেলেন আফসার সাহেবের কাছে। আফসার সাহেব সবেমাত্র পরনের কাপড় ছেড়ে লুঙ্গি পরে কাঁধে গামছা নিয়ে গোসল করার জন্য ঘরে থেকে বের হচ্ছিলেন। সিতারা বেগম ওনার পথ আগলে দাঁড়ালেন।
তোমার মেয়ের কোন গুণের বিচারে তুমি অহংকার করছো আফসার? আমার মেয়ের গায়ের রং এবং শরীরে একটা ত্রুটি বাদে সব গুণ আছে। লেখাপড়ায় ভালো। এই এলাকায় কয়েকটা ভদ্র মেয়ের নামের মধ্যে আমার আলোর নাম আছে। তোমার শারীরিক মার ধরের ভয়ে হোক মেয়েটা গৃহস্থালী কাজও আয়ত্ত করেছে খুব অল্প বয়সে। তুমি বলতে চাইছো আমি তোমার মেয়েকে মেরেছি? সৎ মা বলেই কথাটা বললে। যদি আপন মা হতাম তখন কি এই কথাটি বলতে পারতে? সিতারা বেগমের কথা শুনে আফসার সাহেব মলিন হেসে বললেন, তুমি আমার আলোর আপন মা যদি হতে তাহলে কি আর মেয়ের ত্রুটি গায়ের রং নিয়ে বলতে? কিন্তু তুমি বারবার আমার মেয়েকে ছোট করে কথা বলো, অথচ এসবের মাঝে আলোর কোনো দোষ নেই। কালো ফর্সা সবই সৃষ্টিকর্তার সৃষ্টি। রোগ সৃষ্টিকর্তা দিয়েছে এবং সারিয়ে তুলছেন সৃষ্টিকর্তা। যদি ভালো করে থাকেন তাহলে অতগুলো টাকা কেন তুমি লোন নিয়েছিলে? মাসে মাসে সরকারি চাকরির বেতন থেকে যে টাকা কেটে রেখেছো সেগুলো কার পেছনে খরচ করছো? সিতারা বেগম রাগে অন্ধ হয়ে গেছেন। আফসার সাহেব বিস্মিত হয়ে বলেন, তুমি রাগে ঈর্ষায় অন্ধ হয়ে গেছো সিতারা? আলো আমার মেয়ে, আমার উত্তরাধিকার। ওর পিছনে খরচ করব না তো কার পিছনে খরচ করব? আলো 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 এতগুলো বছরের সংসারে তুমি কখনো আমার কথা চিন্তা করো নাই আফসার? তুমি শুধু তোমার মেয়ের জন্য চিন্তা করলে। আমি তাহলে কেন আসি এই সংসারে? কি পেয়েছি আমি আফসার? এই জন্য আমার দাদি বলতো সতীন ভালো, সতীনের কাটাকুটা ভালো না। সতীন তো মরেই গেছে, আমার জন্য তার বাচ্চাটারে রেখে গেছে। সিতারা প্রথমে শোরগোল শুরু করলেন, তারপর কান্না শুরু করলেন। আফসার সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার অবর্তমানের যে মেয়েটা কি হবে ভেবে এবার ওনার দুশ্চিন্তা শুরু হলো। বাবা মায়ের সব কথাই শুনলো আলো। আজ কেন যেন চোখের পানি এলো না। হয়তো চোখের পানি ফুরিয়ে গেছে, কত কাঁদবে আর। কিন্তু কাঁদতে পারলে বোধ হয় ভালো হতো। বুকের মাঝে কি যেন চেপে আসে, হাঁসফাঁস লাগছে যে। দুপুরে আর খাওয়া হলো না আলোর। আফসার সাহেব চলে গেলেন ডিউটিতে আর সিতারা বেগম ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন। এদিকে আলোর কোচিংয়ের সময় হয়ে গেছে। কোনো মতে মাথায় ওড়না দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল কোচিংয়ের উদ্দেশ্য। পেটের ক্ষুধায় শরীরে শক্তি পাচ্ছিল না, তবু নিজের শরীরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আলো। প্রথম ক্লাস হলো, তারপর দ্বিতীয় ক্লাস শুরু হলো। কাব্য স্যার ক্লাসরুমে ঢুকতেই স্টুডেন্ট সবাই সালাম জানালো। কাব্য স্যার মুচকি হেসে বলল, তোমরা কি জানো আজ তোমাদের সঙ্গে আমার শেষ ক্লাস? প্রত্যেকটা স্টুডেন্ট প্রথমে অবাক হলো, পরক্ষণে মন খারাপ করে একের পর এক প্রশ্ন ছুড়ে মারে। স্যার ক্যান কুল ডাউন গাইস, কুল ডাউন, লেট মি টেল ইউ, কিপ সাইলেন্ট। ওকে ওকে স্যার, তোমরা তো জানোই আমি স্কলারশিপের জন্য ইউকে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমি স্কলারশিপ পেয়ে গেছি। কাব্য খুশি হলেও ওর স্টুডেন্ট যেন খুশি হতে পারল না খবরটা শুনে। এবার কাব্যর মন খারাপ হতে শুরু করলো, কারণ 5 বছর ধরে এখানে আসে, বাচ্চাগুলো তাকে অনেক অনেক ভালোবাসে। দেখো আমার তো আর কোচিংয়ে পড়ালে হবে না, লেখাপড়া শেষ করতে হবে, ভালো চাকরি পেতে হবে। সবাই মাথা নাড়ালো। এবার কাব্য খুশি হয়ে বলল, আর একটা গুড নিউজ দেই তোমাদের, আগামী শুক্রবার আমার বিয়ে। যদি আমি বিয়ে এখানে করতাম না, দেশে ফিরে এসে করতাম, কিন্তু এখানে মায়ের ইচ্ছে অনুযায়ী বিয়েটা করতে হচ্ছে। তোমাদের সবাইকে আমার বিয়েতে আমন্ত্রণ করা হলো, সবাই আসবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদ এবং শুক্রবারের বিয়ে। তোমরা সবাই আসবে। ইনভাইটেশন কার্ড আসবে কিছুক্ষণের মধ্যে। তোমরা কার্ডের দেওয়া ঠিকানা অনুযায়ী কনভেনশন সেন্টারে চলে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার, একসাথে সবাই বলে উঠল। কাব্য মুচকি হেসে ফেলল। তারপর একেবারে শেষের সারিতে বসে থাকা আলোকে উদ্দেশ্য করে বলল, তুমি কিন্তু ফাঁকি দেবে না মিস আলো?
নয়তো আমি বাড়ি বয়ে নালিশ করে আসবো তোমার বাবার কাছে। বুঝতে পেরেছো? আলো হকচকিয়ে যায়। হ্যাঁ বলবে নাকি না বলবে বুঝে উঠতে পারলো না। শেষমেশ বলেই ফেললো যে সে যাবে। কাব্য খুশি হলো। এর ফাঁকে কার্ড চলে এলো। সবাইকে কার্ড বিলি করে চলে গেল কাব্য। কোচিং ক্লাস আজকের মতো সমাপ্ত। আলো এবং তার এক সহপাঠী একসাথে হাঁটছিল। আলো যাবে টিউশনি পড়াতে আর মেয়েটা তার বাড়িতে ফিরবে। যেতে যেতে দুজন আলাপ করছিল, আমার না খুব সুন্দর একটা ব্লু গাউন আছে, আমি সেই গাউন পরে স্যারের বিয়েতে যাব। তুই কি পরবি? আলো, জানি না আমি। পুতুল, ও মা, না জানলে হবে। হাতে আসে আর মাত্র একদিন। আজই তো বুধবার, কাল বৃহস্পতিবার, স্যারের গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। বাড়িতে গিয়ে বাবার সঙ্গে আলাপ করি, তারপর দেখা যাবে আমি যাব কি না। পুতুল মুখ বক্সকি কেটে বলল, স্যার তোকে যেতে বলেছে বিয়েতে যাওয়ার জন্য, আর তুই কি না তোর বাবার দেহই দিচ্ছিস। আলো জবাব দেয় না। কি বলবে সে? রোজ ভার্সিটি এবং কোচিংয়ে পড়ার জন্য তার আছে মাত্র 3টা 3 পিস, ভালো কোনো ড্রেস নেই যার। তার কি কোনো বড়লোক স্যারের বিয়ের অনুষ্ঠান যাওয়া সাজে? স্যার নাকি মনের আনন্দ থেকে কোচিংয়ে পড়াতো। এমনিতেই তারা নাকি বিরাট বড়লোক। স্যারের বিয়ে নিশ্চয়ই সাদামাটা আয়োজনে হবে না। শুধুমাত্র পুরো কোচিংয়ে 200 স্টুডেন্ট এবং টিচার 10 জনকে ইনভাইট যারা করে, তারা কি বিয়েতে সাদামাটা আয়োজন করবে? আলোর এবার সত্যি নিজের ভাগ্যের ওপর বিরক্ত লাগছে। মাঝে মাঝে কেন আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে পারে না? টাকার কারণে কেন সে এইসব সুখ থেকে বঞ্চিত হচ্ছে? মেঘালয় খোঁজ পেয়েছি শ্যামা কন্যার। মেঘালয় অপরাধীর ন্যায় তাকালো তার মায়ের দিকে। ছেলের মলিন মুখ দেখে মাহরিন দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, তুই মন খারাপ করছিস কেন? আল্লাহ চাইলে মেয়েটার সঙ্গে আমার দেখা হবে। তুই চেষ্টা করেছিস, এটাই তো অনেক। তুমি তো না জানো না মা, আজ একটা পাষাণ শক্ত হৃদয়হীনার সঙ্গে আমার দেখা হয়েছিল। মেয়েটা যেই কলেজে পড়ে সেই শ্যামকন্যাও নাকি একই কলেজে নাকি পড়ে। সে হৃদয়হীনার কাছে খোঁজ নিতে চাইলাম, কিন্তু হৃদয়হীনা কি বিরক্ত নিয়ে যে তাকালো আমার দিকে। তার চোখের ভাষা যেন বলছিল, পৃথিবীর সবচেয়ে বিরক্তকর বস্তু তার চোখের বুঝি আমি ছিলাম তখন। তবু আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলতে চাইলাম, কিন্তু সে আমার উপর বিরক্ত, চরম বিরক্ত। আমার 27 বছরের জীবনে এই প্রথম বোধহয় কেউ আমার উপর বিরক্ত হলো। কিন্তু কেন মা? মেঘালয়ের মনের কথন মনে রয়ে গেল। মাকে বলা হলো না এই কথাগুলো। বললে হয়তো তার মা হাসবে, কারণ তার মায়ের মতো মেঘালয়কে কেউ এড়িয়ে যেতে পারবে না। মেঘালয় পর্বতের মতো মানব মেঘালয়ের সৌন্দর্যকে কেউ এড়িয়ে যেতে পারে না, অথচ তার মায়ের ধারণাকে কেউ বুড়ো আঙ্গুল দেখিয়ে মেঘালয়কে কি সক্ষম ভাবে এড়িয়ে গেছে আজ। এমন অবজ্ঞার কথা কি আর মায়ের সঙ্গে বলা যায়? এমন অদ্ভুত বিষয় কেবল লুকিয়ে রাখতে হয়, নয়তো লজ্জা পেতে যে হবে। মা ছেলেতে মিলে কি নিয়ে আলাপ করছো? কাব্য তার মা মাহরিনের পাশে বসতে বসতে কথাগুলো বলল। মেঘালয় মুচকি হেসে বলল, তোমার স্টুডেন্টদের ইনভাইটেশন কার্ড দেওয়া শেষ? হ্যাঁ, মাত্রই দিয়ে ফিরলাম। বেশ ভালো উদ্যোগ নিয়েছো দেখেছি। স্যারের বিয়েতে বরযাত্রী হিসেবে অর্ধেক তার স্যারের স্টুডেন্ট যাবে। তোমার বউ জানেন তো তোমার পাগলামির কথা? মেঘালয়ের কথায় হেসে ফেলল মাহরিন এবং কাব্য। গল্প মেঘের ওপারে আলো।